আচ্ছা, সত্যি কি পৃথিবীতে ভূত বলে আদৌ কিছু আছে? হ্যাঁ, কিছু কি হয় এরকম নরেন খুড়ো? প্রশ্নটা শোনা মাত্র বৃদ্ধ নরেন ভট্টাচার্যের দুই চোখ অন্ধকারের মধ্যে চকচক করে উঠল। হাতে ধরা জ্বলন্ত সিগারেটের মধ্যে থেকে সবটুকু ছাই ঝেড়ে ফেলে খক করে কিছুটা কেশে বৃদ্ধ নরেন খুড়ো উত্তরে বললেন, হয় হয় বই কি, অতি লৌকিক বলে যদি আদেও কোনো কিছু জিনিস না থাকতো তাহলে কি আর যুগের পর যুগ ধরে সেই বিষয় নিয়ে এত চর্চা হতো? হ্যাঁ, একবার আমার জীবনে যা একখানা ঘটনা ঘটেছিল, সেই ঘটনার কথা ভাবলে এখনো সারা রাত আমার চোখে ঘুম আসে না। কেবলমাত্র বিছানার মধ্যে মরা লাশের মতো চুপচাপ পড়ে থাকি। হাত পা ঠান্ডা বরফ হয়ে যায়, দরদর করে ঘাম হয়, আর বুকের বাম দিকে ওঠা নামার গতি অনেকখানি বেড়ে যায়। বহু বছর আগের অতীতের সেই অভিশপ্তময় রাতের কথা আজও আমার চোখ থেকে রীতিমতো ঘুম কেড়ে নেয়। ঈশ্বরের অপরিসীম কৃপায় হয়তো কুলীন ব্রাহ্মণ সন্তান হওয়ার কারণে দেহের মধ্যে এই পইতে থাকার জন্য সেই রাতে বেঁচে ফিরে এসেছিলাম। ঈশ্বর মঙ্গলময়, তার আশীর্বাদই আমায় সাক্ষাৎ মৃত্যুর দোরগোড়া থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। কথা বলা থামিয়ে হাতের ছোট হয়ে আসা নিভু নিভু সিগারেটটা শেষবারের মতো একটা লম্বা টান দিয়ে সেটা বাইরের দিকে ছুঁড়ে ফেলে দিলেন নরেন ভট্টাচার্য তথা সুভাষ পল্লীর নরেন খুড়ো। মফস্বল এলাকার একদম শেষের দিকে এই ছোট্ট পাড়াটির নাম সুভাষপল্লী। 20-25খানা ঘর ও তাদের পরিবার নিয়ে গড়ে উঠেছে এই সুভাষপল্লী। সুভাষপল্লীতে মাত্র বছর দুয়েক আগে এসে উঠেছেন বৃদ্ধ নরেন ভট্টাচার্য এবং তার স্ত্রী। এতদিন ধরে তারা কোনো এক গ্রামে বসবাস করলেও জীবনের শেষ সময়টা তারা নাকি কাটাতে চান একেবারে নিরিবিলি নির্ঝঞ্ঝাট এক এলাকায়। হ্যাঁ, মাঝে মধ্যে প্রয়োজনে অপ্রয়োজনে তারা গ্রামে যান বটে, কিন্তু বর্তমানে তারা এখন সুভাষপল্লীর স্থায়ী বাসিন্দা। নরেন ভট্টাচার্য বর্তমানে সুভাষপল্লীর অত্যন্ত পরিচিত এক নাম। ভদ্রলোকের এই পরিচয়ের পেছনে মূল কারণ হল তার গল্প বলার দারুণ দক্ষতা। প্রতিদিন সন্ধেবেলায় সুভাষপল্লীর ক্লাবে এসে নরেনবাবু আড্ডা দেন আর নানান ধরনের নানান সব গল্প বলেন। তার বলা সেই গল্পগুলো শুনে মুগ্ধ হয় না এমন লোক পাওয়া দায়। সন্ধ্যার আসরে বিভিন্ন বিষয় নিয়ে প্রসঙ্গ উঠলে উনি সেই বিষয়ে কোনো না কোনো একটি গল্প বলে শোনান। কোনোদিন ধর্মীয় তো কোনোদিন রাজনৈতিক, কোনোদিন তার গ্রামের গল্প তো কোনোদিন বর্ষার রাতে মাছ ধরার অদ্ভুত কাহিনী, আরও কত কি। তবে আজ যে প্রসঙ্গ উঠেছে সেই বিষয়ে কথা বলতে গিয়ে ভদ্রলোক কেমন যেন অদ্ভুত অস্বস্তির মধ্যে জড়িয়ে পড়লেন। এই প্রথম সকলে খেয়াল করল নরেন ভট্টাচার্যের দুই চোখের কোণে আতঙ্ক খেলা করছে। তার কপালের মধ্যে সদ্য জন্ম নেওয়া শিশিরের ফোঁটার মতন কয়েকটা ফোঁটা ঘাম দেখা দিয়েছে। সুভাষপল্লীর বয়স্ক ও যুবক মিলে প্রায় 15-20 জন মানুষ প্রতিদিন সন্ধ্যার সময় ক্লাবে আসে। তাদের মধ্যে কেউ কেউ তাস পেটায়, তো আবার কেউ খোশ গপ্প করে। আজ তারা সকলেই খেলা থামিয়ে হাত পা গুটিয়ে চুপটি করে বসল নরেন খুড়োর মুখ থেকে সেই ঘটনার কথা শোনার জন্য। পাড়ার ছোট্ট ছেলে বুধু শতরঞ্চি থেকে উঠে দেওয়ালের সুইচ বোর্ডের পাখার রেগুলেটর একেবারে ঘুরিয়ে ফুল স্পিডে করে দিতেই মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটা আরও বনবনিয়ে দ্রুত গতিতে ঘুরতে লাগলো। ক্লাবঘরের মধ্যে প্রতিদিনের মতোই আজকেও জ্বলছে একখানি 100 পাওয়ারের হলদেটে ল্যাম্প। হলুদ উজ্জ্বল আলোর আভায় পরিপূর্ণ হয়ে গিয়েছে সুভাষপল্লীর ক্লাবঘর। ইতিমধ্যে 1-2 ফোঁটা বৃষ্টিও পড়তে আরম্ভ করেছে, তার সাথে বইছে শিরশিরে ঠান্ডা বাতাস। ক্লাবঘরের বাইরে থাকা বিশাল বড় বাঁশ গাছের প্রতিটা কালচে সবুজ পাতা সেই বাতাসের তালে তাল মিলিয়ে
দুলে উঠছে। এই পরিবেশ ভৌতিক গল্প শোনার জন্য একেবারে আদর্শ। তাই এই সুবর্ণ সুযোগ কিছুতেই যেন হাতছাড়া না হয়ে যায়, সেই জন্য ক্লাব ঘরে উপস্থিত সকলের মতামতের প্রতিনিধি হয়ে বুধো খুড়োর উদ্দেশ্যে বলল, নয়ন খুড়ো, আজ বরং তুমি তাহলে তোমার সেই অতীত জীবনে ঘটা হাড় হিম করা ভৌতিক অভিজ্ঞতার কথাটাই বলে শোনাও। হ্যাঁ, সত্যি কথা বলতে সেই ঘটনার কথা শোনার জন্যই বড় আগ্রহ অনুভব করছি। বুধোর কথায় মৃদু হেসে নরেন খুড়ো বলল, বা বুধো, বড়দের মতন বেশ গুছিয়ে কথা বলতে শিখেছিস তো। তা হ্যাঁ রে, আমি যদি সে ঘটনার কথা বলে আজ শোনাই, তাহলে তুই ভয় পেয়ে যাবি না তো? হ্যাঁ, ভালো করে ভেবে দেখ। একলা কিন্তু বাড়ি ফিরতে হবে, কেউ তোর সঙ্গে যাবে না। দূর খুড়ো, তুমি কি যে বলো না। হ্যাঁ, আমি কি আর সেই আগের মতো ছোটটি রয়েছি নাকি? হ্যাঁ, আমি তো এখন অনেক বড় হয়ে গেছি, দেখো না। আমি এখন আর চট করে অত সহজে ভয় পাই না। বেশ, ঠিক আছে। আজ বরং তোমাদের সকলকে সে ঘটনার কথা বলেই শোনাই। তোমরা সে ঘটনার কথা শুনে নিজেরাই বিচার করে দেখো তা ঠিক কতটা ভয়ের। এই কথা বলে নরেন খুড়ো সিগারেটের প্যাকেট খুলে তার মধ্যে থেকে দ্বিতীয় সিগারেট তুলে নিয়ে আগুন ধরিয়ে তাতে লম্বা টান দিলেন। ভদ্রলোকের ধূমপানের প্রতি সাংঘাতিক রকমের নেশা। সন্ধ্যার আসর চলাকালীন তিনি প্রায় 5-6টি সিগারেট শেষ করে ফেলেন। আজকের সন্ধ্যায় 2 নম্বর সিগারেটে আগুন ধরিয়ে তিনি যথাক্রমে বলতে আরম্ভ করলেন তার অতীত জীবনের ব্যতিক্রমী সেই ভয়ানক ভৌতিক ঘটনার বিবরণ। সেইবার আমি কাজের সূত্রে গিয়েছিলাম শহর থেকে বহু দূরের পশ্চিম মেদিনীপুরের একটি জায়গায়। সে জায়গার নাম পাটালিগঞ্জ। সেখান থেকে 4-5 মিনিটের মধ্যে সমস্ত কাজ সেরে বাড়ি ফেরার দিন যখন স্থানীয় স্টেশনে এসে উপস্থিত হলাম, তখন হাত ঘড়ির কাঁটা জানান দিচ্ছে বিকেল প্রায় 5টার কাছাকাছি। তোমাদের আগেই বলে রাখি, সময়টা পৌষের শীতের সময় ছিল। পাটালিগঞ্জ স্টেশন খুব একটা বড় সড়ো নয়, বরং ছোট খাটো একটা স্টেশন। স্টেশনটি অবস্থিত লোকালয়ের সম্পূর্ণ বাইরে। স্টেশন চত্বরে মানুষের ঘর বাড়ি কিছুই নেই, শুধু রয়েছে কয়েকটি গুমটি মতো দোকানপাট। তা সকালের দিকে খোলা থাকলেও দুপুরের পর থেকে বন্ধ থাকে। স্টেশনে এসে এমন এক খবর পেলাম যা শুনে ভীষণ রকমের হতাশ হয়ে পড়লাম। সেখানে এসে জানতে পারলাম দুর্ভাগ্যবশত ট্রেনের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন অনেকখানি বিলম্ব করে আসবে। রাত 8টার ট্রেন যে কটার সময় পাটালিগঞ্জ স্টেশনে এসে পৌঁছাবে তা কেউ বলতে পারে না সঠিকভাবে। আর ফিরে যাওয়ার উপায় নেই দেখে সিদ্ধান্ত নিলাম স্টেশনের মধ্যেই বসে থেকে কাটাবো সময়টা। যখন ট্রেন আসবে তখন না হয় ট্রেনে চড়ে ফিরবো শহরের অফিসে। আমি তোমাদের আজ যে ঘটনার কথা বলছি তা কিন্তু বহু বছর আগেরকার কথা। তাও প্রায় ধরো 30 বছর আগের ঘটনা। এখনকার সময়ের সাথে তখনকার সময়ের মধ্যে পার্থক্য দারুণ। তখনকার দিনে এখনকার মতো এমন মুঠোফোনের চল ছিল না। শুনশান প্ল্যাটফর্মের বেঞ্চের ওপর নিজের সমস্ত ব্যাগপত্র হাতের গোড়ায় গুছিয়ে নিয়ে বসলাম এক অজানা প্রতীক্ষায়। শীতকাল হবার জন্যই খুব তাড়াতাড়ি ঝুপ করে সন্ধ্যার ধূসর কালো অন্ধকার নেমে এলো, আর সাথে নেমে এলো সাংঘাতিক রকমের নীরবতা। রেল লাইনের 2 ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড সব মহিরুহের দল বুঝি অজানা কোনো অশনি আশঙ্কায়
নিজেদের কেমন যেন কুটিয়ে নিল। কোথাও থেকে কোনো শব্দ ভেসে এলো না, কোনরূপ পাখ পাখালির ডাক কিংবা কীট পতঙ্গের আওয়াজ কিছুই কর্ণগোচর হলো না। গোটা স্টেশন চত্বর হয়ে উঠল একেবারে শব্দহীন, যেন সামান্য একটা পেরেক মাটির মধ্যে পড়লেও সেই আওয়াজ কানের কাছে ছন করে বেজে উঠবে। চারপাশের দিকে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। সত্যি কথা বলতে কি, ওরকম অচেনা অজানা জায়গায় একলা বেঞ্চের মধ্যে রেল লাইনের ধারে বসে থাকতে আমার বেশ একটু ভয় ভয় লাগলো। ভয় বলতে ভূত প্রেতের ভয় নয়, চোর ডাকাতের ভয়। কারণ কাজ শেষে সঙ্গে বেশ অনেকগুলো টাকা নিয়ে ফিরছিলাম। চোর ডাকাতের কবলে পড়ে সেই সব টাকা হাতের বাইরে চলে গেলে বড় অসুবিধার মধ্যে পড়তে হবে আমাকে। বিশ্বাস নেই ওরকম নির্জন নিরিবিলি এলাকায় খুন খারাপিও হতে পারে। ব্যাগের ভেতর থেকে চাদরটা বের করে গায়ে ঢাকা দিয়ে গুটি সুটি মেরে বসলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম অন্তত একজন হলেও যাত্রী যেন এখানে এসে উপস্থিত হয়, তার সাথে কিছু কথা বলে সময়টা কাটানো যাবে। আমার কথা ঈশ্বর শুনলেন। মিনিট 10 মধ্যেই স্টেশনে এসে উপস্থিত হলো দুজন প্রায় আমারই সমবয়সী যুবক। বুঝতে পারলাম তারা দুজন বন্ধু, অন্য জেলা থেকে আজ সকালেই এসেছিল কি একটা যেন দরকারি কাজ মেটাতে। তাদের কথাবার্তা শুনে অন্তত এমনটাই আভাস পেলাম। দাদা, বলছি ট্রেন কটার সময় আসবে সে বিষয়ে কি আপনি কিছু বলতে পারবেন? আমার দিকে এগিয়ে এসে একজন যুবক প্রশ্নটা করল। আমি তার দিকে তাকিয়ে জবাবে বললাম, ট্রেন আসার কথা ছিল সন্ধে 8টার সময়, কিন্তু এই খানিকক্ষণ আগে এখানে এসে খবর পেলাম যে কোনো এক যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন আসতে অনেক বিলম্ব হবে। তাই সঠিকভাবে বলতে পারবো না স্টেশনে কখন ট্রেন আসবে। সর্বনাশ, আমাদের যে ফেরার বড্ড তাড়া ছিল, কিন্তু কি আর করা যাবে? এখন এখানেই বসে থেকে অপেক্ষা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। পাটালিগঞ্জ স্টেশনে আর তো কোনো যাত্রীরও দেখা পাচ্ছি না। তাহলে আমরা 3জন মিলে না হয় একটু গল্প গুজব করে সময়টা কাটিয়ে দেব, কি বলেন? হ্যাঁ, এই কথা বলে সেই যুবক এবং তার বন্ধুটি এসে বসলো আমার পাশে, বেঞ্চের ফাঁকা অংশে। প্রাথমিক পরিচয় পর্বের মাধ্যমে জানতে পারলাম তাদের নাম ধাম, তারা কোথা থেকে এখানে কী জন্য এসেছিল, এই সমস্ত কিছু। আমিও নিজের ব্যাপারে বেশ কিছু কথা বললাম। দেখতে দেখতে মাত্র কিছুক্ষণেই আমাদের মধ্যে ভারী ভাব জমে উঠল। তাদের দুই বন্ধুর মধ্যে একজনের নাম আব্দুল এবং অপরজনের নাম বঙ্কিম। আব্দুল একটু চুপচাপ গোছের হলেও বঙ্কিম ভারী খোলামেলা মনের মানুষ। সে গড় গড় করে অনেক কথা বলে চলল। এভাবেই ঘন্টা দেড়েক সময় কাটার পর আব্দুল অনেকটা সময় চুপ থেকে বলে উঠল, বলছি দাদা, তোমার কাছে একখান বিড়ি হবে? আসলে আমার বিড়ির তাড়াটা শেষ হয়ে গেছে। ভেবেছিলুম স্টেশন থেকে কিনে নেব, কিন্তু এখন তো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। তোমাকে তুমি করে বললাম বলে কিছু মনে করো না জানো? হ্যাঁ, আমি আব্দুলের উদ্দেশ্যে মৃদু হেসে বললাম, না না ভাই, এতে মনে করা কি আছে? আমাদের বয়স প্রায় কাছাকাছি, তাই তুমি সম্বোধন করে কথা বলাই শ্রেয়। আমি প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেটখানা বের করে 3টে সিগারেট তুলে তাদের দুই বন্ধুকে দুটো দিয়ে একটা নিলাম নিচে। আব্দুল আমার থেকে সিগারেট নিতে খানিকটা ইতস্তত বোধ করলে আমি ইশারায় তাকে বললাম সেটা নিতে।
আব্দুল আর কোনো আপত্তি না করে সিগারেটে আগুন ধরালো। আমি আর বঙ্কিমও জ্বলন্ত সিগারেটে লম্বা টান দিলাম। পৌষ মাসের কনকনে তীব্র হাওয়ায় হাত পা যেন একেবারে জড়ো হয়ে যাবার জোগাড়। বুকের বাম পাশের মধ্যে ক্রমাগত দুরু দুরু করে একটা কাঁপুনি সৃষ্টি হয়েছে। পেটের ভেতরটা কেমন যেন গুড় গুড় করে উঠেছে। গায়ের চাদরখানা আরো ভালোভাবে জড়িয়ে নিলাম। বঙ্কিম এবং আব্দুল কান মাথা ঢাকলো বড় সড়ো পশমের টুপি দ্বারা। গায়ে তাদের মোটা উলের সোয়েটার। পাটালিগঞ্জ স্টেশনের চারিধার জুড়ে নেমে এসেছে পাতলা কুয়াশার আস্তরণ। শীতের রাত হওয়ার কারণে চারপাশ ভয়ানক রকমের নিস্তব্ধ। জঙ্গলে পরিবেশ হওয়া সত্ত্বেও কোথা থেকে নিদেন পক্ষে একটা ঝিঝি পোকার আওয়াজ পর্যন্ত শোনা যাচ্ছে না। মানুষ তো বহু দূরের কথা, একটা কুকুর বিড়াল পর্যন্ত নেই। সেই ফাঁকা স্টেশনে বসে আমার মনে হলো আমরা তিনজন ছাড়া বোধহয় গোটা পৃথিবীতে জীবিত প্রাণী বলতে আর কিছুই নেই। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম কাস্তের বাঁকা ফলার মতো এক ফালি চাঁদ উঠেছে। চাঁদের জ্যোৎস্না আলো স্বচ্ছ রূপালী কাপড়ের মতো গাছগাছালির ফাঁক ফোকর গলে তির্যকভাবে নেমে এসেছে ভূমিতলে। ফলে গোটা অঞ্চল জুড়ে এক অদ্ভুত রহস্যময় আলো আধারের মায়াজাল বিস্তার লাভ করেছে। রেল লাইনের দুই ধারে গজিয়ে ওঠা অসংখ্য বুনো গুল্ম লতাপাতা ও আগাছার ঝোপ দুলে দুলে উঠছে বারবার। বাম হাতখানা চোখের সামনে তুলতেই চাঁদের জ্যোৎস্নায় দেখলাম ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি প্রায় 10টার কাছাকাছি। মাঝে এতক্ষণ সময় নিজেদের মধ্যে কিভাবে যে গল্পগুজব করতে করতে কেটে গেছে তা আমরা কেউই টের পাইনি। বঙ্কিম ও আব্দুলের মুখের দিকে তাকিয়ে আমি বললাম, আমার সঙ্গে খাবার রয়েছে। তোমাদের চোখের অবস্থা দেখে বিলক্ষণ বুঝতে পারছি তোমাদের ভীষণ খিদে পেয়েছে। সে কথা মুখ ফুটে না বললেও আমার কিন্তু তা জানতে বাকি নেই। তাই জন্য বলছি, চলো আমার ব্যাগের মধ্যে থাকা সেই খাবার বের করে আমরা তিনজনে মিলে বরং তা ভাগ করে খাই। না না, এই ব্যাপারে তোমরা কিন্তু কোনো আপত্তি করতে পারবে না, কেমন? আমার কথা শুনে বঙ্কিম ও আব্দুল শুধু নিঃশব্দে হাসল। আমি ব্যাগের ভেতর থেকে খাবারের টিফিন কৌটো বের করে তার মধ্যে থাকা লুচি এবং কষা আলুর দম নামিয়ে রাখলাম বেঞ্চের মাঝখানে, যাতে সকলেই খাবার ভাগাভাগি করে খেতে পারি। শীতের রাতে লুচি ও কষা আলুর দম খেয়ে বোতল থেকে ঢক ঢক করে বেশ অনেকটা জল পান করার পর স্বস্তি পেলাম। এতক্ষণ ধরে পেটের ভেতর যেন গোটা কতক ধেড়ে ইঁদুর দৌড়োদৌড়ি করছিল। খাওয়া দাওয়ার পর অভ্যাস মতোই একটা সিগারেট ধরালাম। বঙ্কিম ও আব্দুলের দিকে সিগারেট বাড়িয়ে দিতে গেলে ওরা জানালো এখন আর ধূমপান করবে না। সিগারেটের ফিল্টারে লম্বা লম্বা টান দিয়ে নাক ও মুখের মাধ্যমে গল গল করে এক রাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে বড় একখানা ঢেকর তুললাম। সিগারেটের ফিল্টারে শেষ টান দেওয়ার পর ছোট হয়ে আসা বাকি অংশটুকু ছুঁড়ে ফেলে দিতেই আমার নজর গেল বহু দূরের মেঠো রাস্তার দিকে। চোখের দৃষ্টি সংকুচিত করতেই বুঝতে পারলাম সেদিক থেকে কিছু একটা জিনিস ক্রমশ এগিয়ে আসছে আমাদের দিকে। আচ্ছা ভাই, আমি যা দেখছি তোমরাও কি তাই দেখতে পাচ্ছ? ওই দূরের রাস্তা ধরে কি যেন একটা এগিয়ে আসছে না? আমার কথা শুনে বঙ্কিম শটান উঠে দাঁড়িয়ে খানিকটা সময় সেদিকে তাকিয়ে থেকে ভারী
উত্তেজনা মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি একটা জিনিস যেন এগিয়ে আসছেই বটে স্টেশনের দিকে, কিন্তু ওটা যে আসলে কি তা এত দূর থেকে ওই অন্ধকারের মধ্যে সঠিকভাবে ঠাহর করতে পারছি না। আমরা তিনজন অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়েই রইলাম। সেই ছায়া মূর্তি হাঁটতে হাঁটতে একেবারে আমাদের সন্নিকটে উপস্থিত হলো। বুঝতে পারলাম সে আসলে খুব সম্ভবত একজন ফেরিওয়ালা। মাথার মধ্যে মস্ত বড় একখানা বেতের ঝুড়ি চাপিয়ে মাঝ বয়সী একটা লোক মন্থর গতিতে এসে উপস্থিত হলো স্টেশনে। যদিও আমরা কেউ তার চোখ মুখ দেখতে পেলাম না, কারণ তার মাথা থেকে প্রায় কোমর পর্যন্ত ঢাকা রয়েছে একটা কালো কম্বলে। কোমরের নিচে মলিন একখানি ধুতি ছোট করে হাঁটুর ওপর পর্যন্ত পড়া, সরু লিকলিকে হাত ও পা। নবাগত সেই আগন্তুক ব্যক্তির গায়ের রং খুব সম্ভবত একটু চাপা শ্যামলা গোছের। মাথা থেকে মস্ত বড় ঝুড়িখানা নিচে নামাতেই দেখলাম গোটা ঝুড়ি ঢাকা রয়েছে একটা লাল শালু দিয়ে। খক খক করে কিছুটা কেশে খানিকটা গলা পরিষ্কার করে এক অদ্ভুত ধরনের ফ্যাঁসফাঁসে গলায় আগন্তুক বলল, এই বাবুরা, রাতের ট্রেন ধরবেন নাকি? আগন্তুকের গলা শুনে আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সহজাতভাবে বঙ্কিম ও আব্দুলের দিকে চোখ যেতেই দেখলাম ওরা রীতিমতো ভীষণ ঘাবড়ে গিয়েছে। কোনো মানুষের গলা থেকে যে এমন ধরনের বিষধর সাপের মতো হিসে আওয়াজ বের হতে পারে তা আমাদের সকলের ধারণা সম্পূর্ণ বাইরে। আজ পর্যন্ত আমি কখনো কোনো দিন এই ধরনের কণ্ঠস্বর শুনিনি। কিছুটা সময় পর নিজেকে ধাতস্থ করে বললাম, আগে হ্যাঁ, আমরা তিনজনই এসেছিলাম সন্ধ্যার ট্রেন ধরতে, কিন্তু এখানে এসে জানতে পারলাম আজ যেন কি এক যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। হ্যাঁ বাবু, ট্রেন আসতে এখনো দেরি আছে। দাদা, আপনি কি এখানকার স্থানীয় মানুষ? মানে এই ট্রেনেই হকারি করেন বুঝি? কৌতূহলী বঙ্কিমের প্রশ্নের জবাবে সেই আগন্তুক খক খক করে কেশে আগের মতোই হিস হিসে স্বরে বলে উঠল, আগে বাবু, আমি এখানকার স্থানীয় লোক। পাটালিগঞ্জ স্টেশন থেকে কয়েক মাইল দূরে যে ছোট্ট দিয়াপুর গ্রামটা পড়বে, সেই গ্রামেই আমার বাড়ি। আমি আগে ট্রেনে হকারি করতাম, তবে এখন আর করি না। ও আচ্ছা আচ্ছা। আমরা বুঝতে পারলাম তিনিও ট্রেন ধরবেন বলেই স্টেশনে এসে উপস্থিত হয়েছেন। চাঁদের আলোটা হঠাৎই কেমন যেন কমে এসেছে বলে মনে হলো। চারপাশ জুড়ে একটা অন্ধকারের বলয় নেমে এসেছে, সাথে বইছে দমকা বাতাস। পৌষ মাসের কনকনে ঠান্ডার রাতে খোলা আকাশের নিচে সম্পূর্ণ বাইরে বসে থাকতে গিয়ে আমাদের প্রত্যেকের অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। আমরা তিনজন গুটিসুটি মেরে বেঞ্চের ওপরে বসলাম। সেই আগন্তুক গায়ের কম্বলখানা ভালোভাবে জড়িয়ে নিল। বাতাসের সাথে এবার আমার নাকের মধ্যে এসে ঠেকল একটা বাজে পচা জাতীয় গন্ধ। দীর্ঘদিন ধরে কোথাও মাংস পচলে ঠিক যেরকম গন্ধ বের হতে পারে, এই দুর্গন্ধ একেবারে হুবহু তাই। কোনো স্থানে যেন অনেক দিন ধরে মাংস পচতে পচতে একেবারে যাচ্ছে তাই পর্যায়ে পৌঁছেছে। আব্দুল নাক সিটকে বলল, ইস, একটা কি বাজে বিশ্রী রকমের পচা জাতীয় গন্ধ আসছে না? বঙ্কিম থুতু শব্দে খানিকটা থুতু ফেলে বলল, থু থু, হ্যাঁ তাই তো। বাবারে কি বাজে আস্টেনে গন্ধ। আচ্ছা ভাই নরেন, তুমি কি গন্ধটা পাওনি? হ্যাঁ, তা আবার পাইনি। গন্ধের জেরে একেবারে গা গুলিয়ে বমি উঠে আসার জোগাড়। কিন্তু এই হঠাৎ করে গন্ধটা এলো কোথা থেকে বলো দেখি?
আমরা তো সে কতক্ষণ ধরে এখানে এই একই জায়গায় বসে আছি, অথচ এমন বাজে পচা গন্ধ তো আগে নাকে এসে ঠেকেনি। তাহলে এখন বাবু, ও আশেপাশের বন জঙ্গলের মধ্যে নিশ্চয়ই কোনো কিছু মরে পচে গলেছে, তাই জন্যই এমন বাজে গন্ধ আপনারা পাচ্ছেন। এতক্ষণ ধরে জোরালো বাতাস বয়নি, তাই আপনাদের নাকেও পচা গন্ধটা এসে পৌঁছয়নি। এখন বাতাস জোরালোভাবে বইতে শুরু করেছে, সেই জন্যই এই গন্ধটা আপনার নাকে পৌঁছালো। লোকটা কথাগুলো বলল ঠিকই, কিন্তু তার বলা কথা আমার খুব একটা বিশ্বাসযোগ্য বলে মনে হলো না। কথাগুলো বলতে বলতেই সে গায়ের চাদরখানা ভালোভাবে জড়িয়ে দিল, আর তাতেই গন্ধের দমক এক ধাক্কায় বেশ অনেকটা কমে গেল। আব্দুল আগন্তুকের উদ্দেশ্যে প্রশ্ন করল, তা দাদা, আপনার নাম কি? এই এত বড় ঝুড়ির মধ্যে কি জিনিস রয়েছে বলুন তো? আমার কোনো নাম নেই গো বাবু। সে এককালে ছিল বটে, তবে এখন আর নেই। আমাকে সকলে পুতুলওয়ালা বলে ডাকে, তোমরাও না হয় তাই দেখবে। হ্যাঁ, এককালে নাম ছিল অথচ এখন আর নেই, ই আবার কেমন ধরনের কথা? লোকটা আমার কথায় কিচ্ছু বলল না। একমাত্র কথার জবাব হিসাবে একটা অদ্ভুত ফিচেল হাসি হাসল। তার সেই হাসি বুঝিয়ে দেয় যেন কোনো এক রহস্য লুকিয়ে রয়েছে তার বলা এই কথাটার মধ্যে। পুতুলওয়ালা? আচ্ছা, তুমি কি পুতুলের ব্যবসা করো নাকি? হ্যাঁ গো বাবু, আমি যে এক পুতুলওয়ালা। আমার ঝুড়িতে অনেক পুতুল রয়েছে, তবে সেই সব পুতুল এক বিশেষ ধরনের, জানো তো। এই এই পৃথিবীর মধ্যে কোথাও আর এমন ধরনের পুতুল আপনারা পাবেন না। লোকটার এই সমস্ত কথাবার্তা শুনে আমার মনের মধ্যে এবার রীতিমতো সন্দেহ হলো যে সে মানসিকভাবে কিছুটা হলেও ভারসাম্যহীন। তা না হলে এই ধরনের কথা বলতো না। তার কোনো এককালে নাম ছিল, কিন্তু এখন আর কোনো নাম নেই। তার কাছে এমন বিশেষ পুতুল পাওয়া যায় যা গোটা বিশ্বে পাওয়া যায় না। এসব কথার অর্থ সেই মুহূর্তে আমার কাছে কেবলই শূন্য বলে মনে হলো। দুর্ভাগ্যবশত তখনও তো আর জানতাম না যে কোন সাংঘাতিক বিভীষিকা আমাদের জন্য অপেক্ষা করছে। এই সমস্ত প্রশ্নের উত্তর যখন আমাদের সামনে উন্মোচিত হবে, তখন আমাদের ঠিক কী অবস্থা হবে, আর সেটা যদি একবার গুণাক্ষরেও টের পেতাম, তাহলে আর এক মুহূর্ত ওখানে বসে না থেকে প্রাণপণে ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগাতাম। বিপদের আগাম আভাস মানুষ পায় না, যদি পেত তাহলে অনেক বিপদকে আমরা এড়িয়ে যেতে পারতাম। আমাদের মুখোমুখি লাল শালুতে মোড়া ঝুড়ির সামনে মাটির মধ্যে ধপ করে বসে পড়ল লোকটা। আমার সন্দেহ হতেই আমি খানিকটা উকি মেরে দেখার চেষ্টা করলাম তার মুখ, কিন্তু পেলাম না। কালো কম্বলের ভেতর ঢাকা সেই মুখ আমার নজরে পড়ল না। কেবলমাত্র যেন দেখলাম দুটো ক্ষুদ্র সবজেটে আলোর বিন্দু জল জল করছে সেখানে। বুকের ভেতরটা মুহূর্তের মধ্যে হিমশীতল হয়ে গেল। মানুষের চোখের মণি যে এরকম সবুজ ও উজ্জ্বল হয় তা আজ পর্যন্ত আমি জানতাম না। রাতের আধারে বনজ সাপেদের চোখ যেমন জলে, ঠিক তেমনই জল জল করছে তার ওই দুই চোখের মণি। আমি যে তার মুখমণ্ডল দেখার চেষ্টা করেছি তা বুঝতে পেরে লোকটা মাথার কম্বলটা আরও নিচের পানে নামিয়ে নিল, খানিকটা ওই ঘোমটার মতন করে। নক্ষত্রে ভরা কালো আকাশের বুকে কোনো একটা রাতচরা পাখি কর্কশরে চিৎকার করতে করতে স্টেশনের সমস্ত নীরবতা এক লোহমায় খান খান করে দিয়ে কয়েকবার মাথার ওপর পাক খেয়ে কোথায় যেন মিলিয়ে গেল।
বহু দূরের বাদাবন থেকে ডেকে উঠল এক পাল শিয়ালের দল। জলা জমি থেকে হু হু করে ছুটে এলো হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। ভাইয়া দাও, এবার একখানা সিগারেট ধরানোর বড় প্রয়োজন বোধ করছি। তা নাহলে এই পৌষ মাসের ভীষণ কনকনে ঠান্ডার রাতে একেবারে জমে বরফ হয়ে যাব। আমার চোখে সবেমাত্র ঘুম ঘুম ভাব নেমে এসেছিল। হঠাৎই পাশে বসে থাকা আব্দুলের কণ্ঠস্বরে সে ঘুমের চটকা ভাঙল। বঙ্কিম ইতিমধ্যেই বসে বসে ঠুলছিল। একটা মস্ত বড় হাই তুলে বেঞ্চের মধ্যে এবার এলিয়ে পড়ল। আমি সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট তুলে নিয়ে একটা আব্দুলের উদ্দেশ্যে বাড়িয়ে নিজেও ধূমপানের জন্য একটা ঠোঁটে গুজে সবে ডেস্কলাই বাক্স বের করে আগুন জ্বালাতেই যাব, ঠিক এমন সময় প্রায় আটকে উঠল নিচে বসে থাকা পুতুলওয়ালা। কি 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 করছেন বাবু? এখানে আগুন জ্বালছেন কেন? হ্যাঁ, দয়া করে এখানে আগুনটা জ্বালবেন না বাবু। এতক্ষণ ধরে চুপচাপ পাথরের মূর্তির মতো ঠায় মাটিতে কম্বল মুড়ি দিয়ে বসেছিল পুতুলওয়ালা। মুখে সামান্য টু শব্দটিও অবধি করছিল না। এতটুকু নড়াচড়া করতে পর্যন্ত লক্ষ্য করা যায়নি। অথচ এবার সে যেন ভীষণ ভয়ে রীতিমতো আঁতকে উঠল। পুতুলওয়ালা প্রবল আপত্তি তুলে বিষধর সাপের মতো হিস হিসে স্বরে আমাদের বারণ করলো সেখানে আগুন না জ্বালাতে। আমি তার কথা শুনে ভারী অবাক হয়ে বললাম, কেন, কি হয়েছে? এখানে আগুন জ্বালানো যাবে না কিসের জন্য? পুতুলওয়ালা খানিকটা আমতা আমতা করে বলল, আগে আগে বাবু, আমি এই সমস্ত বিড়ি সিগারেট চুরুটের গন্ধ একেবারে সহ্য করতে পারি না। ডাক্তার আমায় কড়া বারণ করে দিয়েছেন, এই সময় এই জিনিস থেকে একেবারে দূরে থাকতে হবে। সিগারেটের ধোঁয়া শরীরের মধ্যে প্রবেশ করলে হাঁপানির টান বাড়ে, শ্বাসকষ্ট আরম্ভ হয়। তাই জন্য এই তো আপনাদের বারণ করলাম, কিছু মনে করবেন না। ও আচ্ছা। পুতুলওয়ালার বলা কথা শুনে আমি ও আব্দুল ভদ্রতার খাতিরে বেঞ্চ ছেড়ে উঠে বেশ খানিকটা সরে এসে ধূমপান করতে আরম্ভ করলাম। কিন্তু তার বলা এই যুক্তি আমার কাছে মোটেও মনোপুত লাগলো না। কথাগুলো সে যেন বানিয়ে বানিয়ে খানিকটা ভেবে চিনতে আমতা আমতা করে বলল। তার কথার মধ্যে আমি একটা স্পষ্ট ভয়ের আভাস পেয়েছিলাম, কিন্তু কিছুতেই বুঝতে পারলাম না আগুন জ্বালানো নিয়ে তার মধ্যে এত ভয় থাকতে পারে কিসের জন্য। সে কি আগুনকে ভয় পায়? মাথার মধ্যে অনেক রকমের চিন্তা ভাবনা কিচকিচ করতে লাগলো। আকাশের দিকে মুখ তুলে তাকিয়ে দেখলাম কাস্তের পাকা ফলার মতো চারটা এতক্ষণ ধরে মাঝ আকাশে বিরাজমান থাকলেও বর্তমানে সেই চাঁদ সম্পূর্ণ ঢাকা পড়েছে কালো মেঘের অন্তরালে। চারপাশ থেকে চাপ চাপ মেঘ একত্রিত হয়ে জমাট বাঁধতে আরম্ভ করেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, আর যাই হোক না কেন এখন যাতে কোনোভাবেই প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ ঝড় বৃষ্টি না শুরু হয়ে যায়। একেই এরকম মারাত্মক শীতের রাতে সম্পূর্ণ বাইরে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছি, তার ওপর আবার যদি ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যায় তাহলে নিউমোনিয়া অবধারিত। হাত ঘড়ির কাঁটা দেখে বুঝতে পারলাম রাত্রি প্রায় 12টার কাছাকাছি। আব্দুল ভীষণ বিরক্ত হয়ে বলল, ওফ, কি ব্যাপার বলো তো দেখি ভাই, আর কখন ট্রেন আসবে? রাত তো নেহাত কিছু কম হলো না। হ্যাঁ, আজ রাতে আর ট্রেন আসবেই না নাকি? সেই কাল সকাল না হওয়া পর্যন্ত এভাবেই কি সারা রাত আমাদের বাইরে কাটাতে হবে? হ্যাঁ, আমিও এ বিষয়ে যথেষ্ট চিন্তিত আব্দুল। আমি এবং আব্দুল নিজেদের মধ্যে কথোপকথনে ব্যস্ত হয়ে পাইচারি করতে করতে স্টেশন চত্বর ছাড়িয়ে খানিকটা তফাতে সরে এসেছিলাম। ঠিক এমন সময় হঠাৎই রাতের যাবতীয় নীরবতা চুরমার করে পেছন থেকে ভেসে এলো বঙ্কিমের প্রাণপণ চিৎকার চেঁচামেচি।
আর সাথে একটা কুকুরের খুব ভারী ধরনের ঘেউ ঘেউ আওয়াজ। আমরা এক মুহূর্ত দেরি না করে হাতের সিগারেট মাটিতে ফেলে দীর্ঘশ্বাসে দৌড়ে এলাম ব্রেঞ্চের দিকে। সেখানে এসে উপস্থিত হতেই দেখলাম সে ব্রেঞ্চের ওপর উঠে বসেছে বঙ্কিম। তার চোখে আর ঘুমের লেশ মাত্র নেই। মুখমণ্ডলের অবস্থা বড়ই শোচনীয়। গোটা মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে মরা মাছের মতো। রীতিমতো ঠক ঠক করে কাঁপছে বঙ্কিম। তবে তার এই কাঁপুনি শীতের জন্য নয়, বরং অজানা কোনো কিছুর ভয়ে। আমি ও আব্দুল পরস্পরের প্রতি কিছুক্ষণের জন্য দৃষ্টি বিনিময় করলাম। বিলক্ষণ বুঝতে পারলাম বঙ্কিম কিছু একটা দেখে চরম ভয় পেয়েছে। এতক্ষণ এই পাটালিগঞ্জ স্টেশন চত্বর পুরোপুরি ফাঁকা থাকলেও এখন কোথা থেকে একটা কুকুর এসে উপস্থিত হয়েছে। কুকুরটা বেশ বড় সড়ো চেহারার এবং যথেষ্ট শক্তিশালী প্রকৃতির। তার চোখ দুটো যেন আগুনের ভাটার মতো ধক ধক করে জ্বলছে। গায়ের সমস্ত লোম খাড়া হয়ে গিয়েছে। সেই কুকুরটা দাঁত খিচিয়ে একটা বন্য ঝোপের দিকে তাকিয়ে ভয়ানক রকমের চিৎকার করছে সামনে, যেন ওখানে এই কিছুক্ষণ আগেই সে কাউকে দেখেছে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে দৌড়ে এগিয়ে গেলাম বন্ধুর দিকে। তখনও ছেলেটা মৃগী রোগীর মতো ক্রমাগত কেঁপেই চলেছে। বঙ্কিমের চোখ, মুখ ও শরীরের অবস্থা দেখলে যেন এটাই মনে হয় যে সাক্ষাৎ বিভীষিকাময় কোনো ঘটনা ও নিজের চোখে দেখেছি কিছুক্ষণ আগে। বঙ্কিম, আরে এই বঙ্কিম, কি হয়েছে তোর? তুই কি কোনো কিছু দেখে ভয়টা পেয়েছিস নাকি? তোকে এরকম লাগছে কেন? এত এত ঘামছিস বা কিসের জন্য? হ্যাঁ? আব্দুলকে জড়িয়ে ধরে এক প্রকার ডুকরে কেঁদে উঠল বঙ্কিম। আমারও মাথায় ঠুকছিল না আসলে কি ঘটেছে। সত্যি এমন পোষের হাড় কাঁপানো শীতেও বঙ্কিমের কপাল সহ হাতের তালু, পায়ের পাতা পুরোপুরি ঘেমে উঠেছে। খানিকটা সময় নিজেকে ধাতস্থ করে সে কাটা কাটা ভাবে থেমে থেমে যা বলল তা হলো, আমি আমি ঘুমাচ্ছিলাম, আচমকাই আমার ঘুমটা ভেঙে গেল ওই কুকুরদের প্রবল চিৎকারে। থতমত খেয়ে আছোয়া অবস্থাতেই উঠে বসতেই দেখলাম তোরা কেউ নেই। দূর থেকে কুকুরটা প্রাণপণে দারুণ চিৎকার করতে করতে দৌড়ে আসছে, আর ওকে দেখি কি একটা যেন 4 হাত পায়ের সাহায্যে হুবাহু সরীসৃপের মতো বুকে ভর দিয়ে দ্রুত বেগে প্রবেশ করলো জঙ্গলের ভেতর। আমি যদি খুব একটা ভুল দেখে না থাকি তাহলে সে 4 পেয়ে জন্তুর মতো হাঁটতে থাকা অদ্ভুত জীবটা আর কেউ নয়, সে ছিল পুতুলওয়ালা। হ্যাঁ হ্যাঁ, আমি পরিষ্কার স্পষ্ট তার গায়ের কালো কম্বলটা দেখেছি। ওই যে ওই 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 বনের মধ্যেই ঢুকে পড়েছে সে। বঙ্কিমের কথা শুনে আমি এবং আব্দুল উভয়ই যেন একেবারে আকাশ থেকে পড়লাম। বঙ্কিম আঙ্গুলি নির্দেশ করে বন্য ঝোপের প্রতি ইঙ্গিত করল। আশ্চর্যজনকভাবে কুকুরটাও একেবারে সেদিকে তাকিয়েই চিৎকার করছিল। আব্দুল বঙ্কিমকে শান্ত করার চেষ্টা করে বলল, আহা ভাই, তাই আবার হয় নাকি? তুমি নিশ্চয়ই চোখে ভুল দেখেছো। ঘুমের ঘরে কি দেখেছো, তাই জন্য এমন ধরনের অদ্ভুত সব কথা বলতেছো। না না আব্দুল, বঙ্কিমের কথাটাকে এইভাবে গুরুত্ব না দিলে আমরা কিন্তু সত্যি মূর্খামির কাজ করব। সত্যি কথা বলতে প্রথম থেকেই আমার ওই লোকটার নানান অদ্ভুত সব কথাবার্তা, আচার আচরণে যথেষ্ট সন্দেহ হয়েছিল। এতক্ষণ খেয়াল করিনি। বঙ্কিমের চিৎকার চেঁচামেচি শুনে এখানে ছুটে এসে মাথার মধ্যে থেকে একেবারে বেরিয়ে গিয়েছিল ওই পুতুলওয়ালার কথাটা। দেখো, সত্যিই কিন্তু ওই পুতুলওয়ালা আর বর্তমানে এখানে নেই। এমনকি তার মাথার ঝুড়িটা পর্যন্ত গায়েব। তোমরা আমার কথা বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমার মন বলছে যে এখানে যা কিছু ঘটছে
সেটা মোটেও স্বাভাবিক কিংবা সহজ কোনো ঘটনা নয়। বারবার আমার অন্তরাত্মা কেমন কুডাক ডেকে উঠছে। মনের মধ্যে থেকে কিছুতেই সায় পাচ্ছি না এখানে থাকার, অথচ বাধ্য হয়ে এখানে আটকে আছি। আশা করি তোমরা জানো, মানুষের তুলনায় এই সমস্ত অবলা জীব জন্তুর ঘ্রাণ শক্তি সহ দৃষ্টি শক্তি অনেক বেশি প্রখর। তারা এমন অনেক কিছু বুঝতে পারে, দেখতে পায়, যা আমাদের মতো উন্নত মানুষের পক্ষে সেটা সম্ভব নয় কখনোই। তাই জন্য বিষয়টাকে একেবারে হালকাভাবে নিলে চলবে না। এই কুকুরটা সত্যিই কিছু একটা দেখেছে, তা না হলে এরকমভাবে শুধু শুধু চিৎকার করতো না। আমরা তিনজন নিজেদের ব্যাগপত্র নিয়ে বেঞ্চের ওপর বেশ ঝাঁকিয়ে বসলাম। সিদ্ধান্ত নিলাম, আজ রাতে যতক্ষণ না ট্রেন আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আর দু চোখের পাতা এক করব না, এবং তিনজনই একসাথে থাকব। কাউকে একলা ফেলে রেখে অন্য দুজন কোথাও চলে যাব না। কুকুরটা খানিকক্ষণ সেখানে চিৎকার করে একসময় দৌড়তে দৌড়তে রাতের অন্ধকারের সাথে মিশে গেল। কুকুর চলে যাওয়া মাত্রই আমার নাকে এসে ঠেকলো সেই আগের বিচ্ছিরি মাংস পচা গন্ধটা। তবে এবার যেন খুব কাছ থেকে এলো। হাতের তালু দিয়ে নাক চাপা দিতেই কানের কাছে ফিস ফিস করে সাপের মতো হিস হিসে সুরে কে যেন বলে উঠল, বাবু, এখনো ট্রেন এলো না বুঝি? চকিতে ঘাড় ঘুরিয়ে আমি অত্যন্ত মেজাজের সাথে বলে উঠলাম, এ কি, তুমি তুমি কখন এলে? কোথায় গিয়েছিলে তুমি? আর এরকম অসভ্যের মতো কানের কাছে মুখ টিকিয়ে কথা বলছো কেন? আগে বাবু, আমি কোথায় আর যাব, এখানেই ছিলাম। আসলে পেটের ভেতরটা কেমন একটা পাক দিয়ে উঠলো, তাই প্রকৃতির ডাকে সাড়া দিতে এই পুকুর পাড়ে ছুটে গিয়েছিলাম। আমার মন বলল, পুতুলওয়ালা যা কিছু বলছে তার একটাও সঠিক কথা নয়। সে আদতে ওই কুকুরটাকে মারাত্মক ভয় পেয়ে আত্মগোপন করেছিল বনের মধ্যে। কুকুরটা যেমনই চলে গেল তেমনই সে আবার বেরিয়ে এসেছে। আমি এটাও বুঝতে পারলাম যে এই বীভৎস মাংস পচা জাতীয় গন্ধটা আসছে তার শরীর থেকে। গতিক খুব একটা সুবিধের নয় বুঝে আমি এবার নিজের ব্যাগপত্র হাতে নিয়ে শটান উঠে দাঁড়ালাম। আমার দেখা দেখি উঠে দাঁড়ালো বঙ্কিম এবং আব্দুল। আমি পুতুলওয়ালার উদ্দেশ্যে বেশ মেজাজের সাথে জবাবে বললাম, আজ রাতে আর ট্রেন আসে বলে মনে হচ্ছে না, সুতরাং আমরা মফস্বলে ফিরে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। তুমি স্টেশনে বসে অপেক্ষা করতে চাইলে করতে পারো, কিন্তু আমরা আর এক মুহূর্ত এখানে থাকবো না। সরো, আমাদের সামনে থেকে পথ ছেড়ে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, নরেন্দা ঠিকই বলেছেন। আমরাও আর এখানে থাকতে রাজি নই। এমন রাতের বেলায় ভূতের মতন চুপচাপ বসে থাকার কোনো মানেই হয় না। তার থেকে মফস্বলেই ফিরে যাই। যা হবে তা বরং ওই কাল সকালেই না হয় দেখা যাবে। ফিরে যাবেন? কিন্তু আর তো ফিরে যাওয়া হবে না বাবু। এই পুতুলওয়ালার কাছে যারা আসে তারা তো আর ফেরত যেতে পারে না। কথাগুলো টেনে টেনে বলেই লোকটা সেই ফিচেল হাসি হেসে উঠল বুনো হায়নার মতো খ্যাক খ্যাক করে। আমার ততক্ষণে মাথায় রাগ চড়ে গিয়েছে। অনেকক্ষণ ধরেই তাকে সহ্য করছিলাম। তার নানা ধরনের উল্টো পাল্টা কথা মুখ বুঝে মেনে নিচ্ছিলাম, কিন্তু আর পারলাম না। এবার যেন একেবারে ফেটে বললাম, ফিরে যেতে পারবো না মানে? তুমি কে? হ্যাঁ, কে যে আমাদের যেতে দেবে না? ভালোই ভালোই আমাদের পথ ছেড়ে দাঁড়াও, তা না হলে কিন্তু তোমার কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম। আমার কপালে দুঃখ? না 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 না, আমার নয়, বরং আপনাদের কপালেই অশেষ দুঃখ নাচ্ছে। পাটালিগঞ্জের পুতুলওয়ালার কাছে যে বা যারা রাতের বেলায় আসে তারা আর ফেরত যায় না কোনো দিনও। চিরজীবনের মতো তারা নিরুদ্দেশ হয়ে যায়। এই তুমি কি পাগল নাকি বদ্ধ উন্মাদ? হ্যাঁ, এইসব কী ধরনের কথাবার্তা শুনি? হ্যাঁ, তোমার কথার তো কোনো মানেই আমরা বুঝতে পারছি না। তুমি কি আমাদের একটু বুঝিয়ে বলবে তোমার এই সমস্ত কথার মানেটা আসলে কি?
আর কোনো কথা না বলে পুতুলওয়ালা গায়ের কম্বলখানা এক হ্যাচকা টানে খুলে ফেলল। কালো কম্বলটা মাটির মধ্যে খসে পড়া মাত্রই আমরা নিজের চোখে যা দেখলাম তাতে আমাদের প্রত্যেকের পায়ের নিচের মাটি সরে গেল। বাজ পড়া তাল গাছ ঠিক যেমন বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকে, আমাদেরও অবস্থা হলো তেমনই। নিজেদের চোখে দেখা দৃশ্যকে নিজেরাই যেন বিশ্বাস করতে পারছিলাম না। বুকের বাম পাশে একসাথে বোধহয় 100টা ঘোড়া দৌড়তে আরম্ভ করেছিল টকবক করে। বুকের হৃদস্পন্দনের মাত্রা বেড়ে গিয়েছিল কয়েক গুণ। সেই ধুকপুকুনির আওয়াজ নিজেরাই যেন শুনতে পাচ্ছিলাম। একটা বিভৎস হাড় হিম করা দৃশ্য দেখলাম সেই লোকটা আদৌ কোনো জীবিত মানুষ নয়। জীবিত মানুষ হতেই পারে না। তার গোটা শরীরটা থাকলেও গলার ওপর থেকে মুন্ডুখানি নেই। মস্তকবিহীন একটা দেহ কেবল দাঁড়িয়ে রয়েছে। তার গোটা শরীরের মাংস পচে গলে একেবারে জঘন্য অবস্থায় পরিণত হয়েছে। সেই পচনশীল দেহের মধ্যে থেকে শত সহস্র বড় বড় পোকা কিলবিল করছে। পচা মাংস ভেদ করে উকি মেরে আবার মেয়েদের ভেতরে ঢুকে গিয়ে দেহের মধ্যে বিভিন্ন জায়গায় চলে বেড়াচ্ছে। সে আদতে এক জীবন্ত মস্তকহীন জঘন্য অশরীরী লাশ। গা থেকে চাদরটা সরানো মাত্রই ওই পচা দুর্গন্ধের মাত্রা এক ধাক্কায় 100 গুণ বেড়ে গিয়ে আমাদের নাক মুখ জড়িয়ে ধরল। হর করে বমি করে ফেললাম আমরা। শুনতে পেলাম সে জীবন্ত লাশটা খ্যাক খ্যাক করে হাসছে, অথচ তার মাথা বলে কিছুই নেই। বঙ্কিম দাঁড়িয়ে দাঁড়িয়ে টলছিল। আব্দুল ততক্ষণে নিজের গা ভাসিয়ে ফেলেছে বমি করে। আমারও প্রায় একই অবস্থা। জীবন্ত লাশটা শরীর থেকে বেরিয়ে আসছে পচা গলা দুর্গন্ধ মিশ্রিত বদ রক্তের ধারা, যেন সাক্ষাৎ নরকের অন্ধকার জগৎ থেকে উঠে এসেছে সে এই রাতের আধারে। সেই নরকের জীবের হিসহিসে স্বর আমাদের কানে এসে ধাক্কা মারল। আপনাদের বলেছিলাম না, যে একবার রাতের বেলা এই পুতুলওয়ালার কাছে আসে সে আর জীবিত অবস্থায় ফিরে যেতে পারে না। সে আজীবনের মতো নিরুদ্দেশ হয়ে যায়। কালকে সকাল থেকে আপনাদেরকেও খুঁজে পাওয়া যাবে না। আমি পুতুলওয়ালা, পুতুল তৈরি করাই আমার কাজ। আমি আপনাদের আগেই বলেছি যে আমার কাছে যেরকম পুতুল রয়েছে যা গোটা বিশ্বে অন্য কোথাও পাবেন না। এই দেখুন আমার পুতুল, দেখুন দেখুন না, দেখুন। মুখের কথা শেষ করেই ওই অশরীরী জীবন্ত লাশটা সরিয়ে দিল ঝুড়ির মধ্যে ঢাকা দেওয়া থাকা সেই লাল শালুর আচ্ছাদন। আমরা আবারও চমকে উঠলাম। সচক্ষে দেখলাম তার ঝুড়ি ভর্তি প্রায় 15-20টা বেশ বড় বড় মাপের পুতুল। তবে ঠিক পুতুল নয়, ওগুলো যেন প্রত্যেকটাই এক একটি মানুষ, যারা অস্বাভাবিক রকমের আকারে ছোট হয়ে জড় পদার্থে পরিণত হয়েছে। আমার মাথা বন বন করে ঘুরছিল। বুঝতে পারছিলাম আর এত চাপ সহ্য করা সম্ভব নয়। এত স্নায়বিক উত্তেজনা শরীর আর নিতে পারছিল না কিছুতেই। জীবনে প্রথমবার ওরকম অপরিসীম ভয় এবং আতঙ্কের মুখোমুখি হয়েছিলাম আমি। বুনো হায়নার মতো হিংস্র হাসি হেসে উঠল সেই অশুভ শক্তি। আমার মাথার মধ্যে এতক্ষণে একে একে সমস্ত রহস্যের জট খুলতে আরম্ভ করলো নিজে থেকেই। আমি বুঝতে পারলাম এই স্টেশনে আসার পর থেকে মাঝে মধ্যে যে মাংস পচা গন্ধ আমাদের নাকে এসে ঠেকছিল তার উৎস আসলে কোথায়। বুঝতে পারলাম পুতুলওয়ালা কেন বলছিল তার এককালে নির্দিষ্ট নাম ছিল, কিন্তু বর্তমানে আর কোনো নির্দিষ্ট নাম নেই।
তাকে আমরা কেন পুতুলওয়ালা বলে ডাকি এ কথাও বুঝতে পারলাম। সে যে কি জন্য বলেছিল সেটাও বুঝতে পারলাম। তার কাছে এমন পুতুল রয়েছে যা গোটা বিশ্বে কোথাও খুঁজে পাওয়া যাবে না। সেই স্থানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত গতিতে দৌড় লাগানো উচিত। এ কথা মাথায় আসতেই চেষ্টা করলাম দৌড়ানোর, কিন্তু পারলাম না। এতটুকু এগোনোর ক্ষমতা নেই। পা দুটো যেন একেবারে মাটির সাথে অদৃশ্য কোনো আঠায় আটকে গিয়েছে। তবুও আমি চেষ্টার কোনো ত্রুটি রাখলাম না। মঙ্গলময় ঈশ্বরের নাম নিয়ে শরীরের সমস্ত শক্তি একত্রিত করে দৌড়ানোর চেষ্টা করলাম। আর আব্দুল ও বঙ্কিমের উদ্দেশ্যে চিৎকার করে বললাম, হা করে দাঁড়িয়ে দেখছো কি? যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে এক্ষুনি দৌড় লাগাও। আমি ছিটকে ওখান থেকে সরে এলাম ঠিকই, কিন্তু দেখলাম বঙ্কিম ও আব্দুল আসতে পারল না। ওরা একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল হতবাক অবস্থায়। আব্দুলের সম্বিত ফিরতে বঙ্কিমকে নিয়ে ছোটার চেষ্টা করতেই খপ করে ওদের দুজনের হাত ধরে ফেলল সেই পুতুলওয়ালা। আর সাথে সাথেই আমার চোখের সামনে ওরা দুজন দুটো বড় বড় পুতুলে পরিণত হয়ে ধপ ধপ করে পড়ে গেল মাটির মধ্যে। সে অভিশপ্ত রাতে একের পর এক যে সমস্ত বিভীষিকাময় ঘটনা সচক্ষে ঘটতে দেখেছিলাম তাতে কোনো কিছুই আর অবিশ্বাস্য বলে মনে হলো না। আমি জানি এই ঘটনার কথা যদি আমি সুস্থ স্বাভাবিক সমাজের মানুষদের বলতে বসি তাহলে তারা অনেকেই আমায় বদ্ধ উন্মাদ ভাবতে পারে, কিন্তু যা নিজের চোখে প্রত্যক্ষ করেছিলাম তা তো আর নিছক দৃষ্টিভ্রম বলে উড়িয়ে দিতে পারি না। দুজন জল জ্যান্ত মানুষ যে কিভাবে অশুভ শক্তির স্পর্শে পুতুলে পরিণত হলো তা না দেখলে বিশ্বাস করা বড্ড কঠিন। হুবহু বঙ্কিম ও আব্দুলের মতো দেখতে দুটো পুতুল পড়ে রইল মাটির মধ্যে। আমার বুক ফেটে গেল যন্ত্রণায়। চোখের কোণ হতে গড়িয়ে পড়ল টলটলে জলের ধারা। বঙ্কিম আর আব্দুলের কথা ভেবে ভীষণ কষ্ট হলো, কিন্তু তবুও আমি দৌড়ানো থামালাম না। পিছন থেকে ভেসে এলো সেই বীভৎস ভয়ানক অট্টহাসির আওয়াজ। পুতুলওয়ালার ঝুড়িতে স্থান পেল আরো দুটো নতুন পুতুল। এবার তবে আমার পালা। হ্যাঁ, সে কিছুতেই আমাকে ছাড়বে না। পুতুলওয়ালার ঝুড়িতে খুব শীঘ্রই আরও একটি পুতুল স্থান পাবে। আমি প্রায় বাঁচার আশা ছেড়েই দিয়েছিলাম, ঠিক এমন সময় আমার দু চোখ ধাঁধিয়ে গেল এক অতীব উজ্জ্বল তীব্র আলোর ঝলকানিতে। প্রবল আনন্দে আত্মহারা হয়ে পড়লাম আমি। ঈশ্বর আমায় বাঁচার শেষ সুযোগটুকু দিলেন। এত কিছুর মধ্যে কখন যে স্টেশনের কাছে ট্রেন চলে এসেছিল তা আমি বুঝতেই পারিনি। পাটালিগঞ্জ স্টেশনে ট্রেন থামতেই আমি লাফিয়ে খোলা দরজা দিয়ে উঠে পড়লাম কামরায়। মাত্র কয়েক সেকেন্ড ট্রেন থেমে ঝমঝম শব্দ তুলে গড়াতে আরম্ভ করলো। আমি জানলা দিয়ে দেখলাম সেই পুতুলওয়ালা তখনও এক নাগারে হেসে চলেছে খলখল করে। সেই মারাত্মক পচা দুর্গন্ধটা আমার নাকে এসে তখনও ঝাপটা মারছে। বারবার মনে হচ্ছিল বঙ্কিম ও আব্দুলের সাথে যে অন্যায় হয়েছে তার শাস্তি ওই শয়তানটাকে দিতেই হবে। সহসা মাথায় বিদ্যুৎ ঝলকের মতো খেলে গেল আগুনের বিষয়টা। হ্যাঁ, সিগারেটে আগুন ধরানোর সময় মারাত্মক ভয় পেয়েছিল সেই পুতুলওয়ালা। তা আসলে কেন, সে কথা বুঝতে আমার আর বাকি রইল না। প্যান্টের পকেট থেকে দেশলাই বাক্সটা বের করে অনেকখানি কাঠি একসাথে ঘষে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দিলাম তার দেহ লক্ষ্য করে। আগুনের স্ফুলিঙ্গ সেই অপশক্তির দেহে পড়া মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। এতক্ষণ ধরে যে পুতুলওয়ালা মহা আনন্দের হাসি হাসছিল এবার সেই প্রাণপণে চিৎকার করে উঠল। আগুন অতীব পবিত্র এক শক্তি। আগুনে পুড়ে
ধ্বংস হয়ে যেতে পারে এ সমগ্র ব্রহ্মাণ্ডের যাবতীয় অপশক্তি। তীব্র আগুনের লেলিহান শিখা ক্ষণিকের মধ্যে গ্রাস করে ফেলল সেই মুন্ডহীন অশরীরীকে। দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করলো তার দেহটা। বুকের মধ্যে এইটুকু শান্তি পেলাম একথা ভেবে যে ওই অপশক্তির শেষ আমি করতে পেরেছি। অসহায় অবস্থায় বসে পড়লাম কামরার মেঝেতে। গোটা কামরায় লোক বলতে কেউ নেই। মাত্র কিছু সময়ের মধ্যেই আমাদের সাথে পর পর যা কিছু ঘটে গিয়েছে তা সত্যি একটা অবাস্তব কঠিন দুঃস্বপ্ন বলে মনে হলো। ধীরে ধীরে জ্ঞান হারালাম আমি। আরে দাদা, ও দাদা, কি কি হয়েছে আপনার? এভাবে এখানে শুয়ে রয়েছেন কেন? আরে কি হয়েছে? চোখে মুখে সামান্য জলের ছিটে পড়তেই ধীরে ধীরে জ্ঞান ফিরল আমার। কামরার মেঝেতে যখন উঠে বসলাম তখন 2-5 লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। কি হয়েছিল দাদা? এরকম ভাবে জ্ঞান হারিয়ে ফেললেন কি করে? ট্রেন যাত্রীদের কাছ থেকে আসল সত্য গোপন করে আমি বললাম, আসলে কাল রাতের বেলায় শরীরটা একটু খারাপ লাগছিল, তাই কখন যে মাথাটা ঘুরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছি তা হুঁশ নেই। তা দাদা, আপনি উঠেছিলেন কোথা থেকে? আগে পাটালিগঞ্জ স্টেশন। সর্বনাশ! কি বলছেন দাদা? ওই স্টেশন যে পুরোপুরি অভিশপ্ত, সাক্ষাৎ স্কন্দ কাটার আস্তানা। আপনার ভাগ্য ভালো যে আপনি গতকাল রাতে তার কবলে পড়েননি। তার কবলে যে পড়ে তারা নিস্তার নেই। ওই স্টেশন চত্বর থেকে এই কয়েক মাসের মধ্যে কত মানুষ যে নিখোঁজ হয়ে গেছে তার কোনো হিসেব নেই। তাই জন্যই তো পাটালিগঞ্জ স্টেশনে কোনো যাত্রী থাকে না রাতের বেলায়। সকলেই ওই জায়গাটাকে ভয়ানকভাবে এড়িয়ে চলে। ঘটনাটা কি দাদা? ঘটনা আর কি, আজ থেকে মাস 3 আগে একজন হকার মাথা ভর্তি জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি করে ট্রেনে উঠতে গিয়ে ট্রেনের তলায় পড়ে কাটা পড়ে। ঘর থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছিল মুন্ডুখানা। তারপর থেকেই তার আত্মা স্কন্দকাটা হয়ে স্টেশনে ঘুরে বেড়াচ্ছে। এই 3 মাসের মধ্যে অনেক মানুষ নিখোঁজ হয়ে গেছে। স্কন্দকাটা যে তাদের সাথে ঠিক কী করেছে তা কেউ বলতে পারবে না। লোকটার মুন্ডহীন লাশটাও নাকি আর পাওয়া যায়নি। আমি কেবলমাত্র চুপ থেকে সবটা শুনলাম। তাদেরকে বললাম না যে আমিও স্কন্ধ কাটার শিকার হয়েছিলাম, কিন্তু ভাগ্যের জোরে এবং ঈশ্বরের অশেষ কৃপায় তার হাত থেকে আমি বেঁচে ফিরেছি। এবং এ কথাও জানি যে শয়তানটা জীবিত মানুষদের সাথে ঠিক কী করে। এই 3 মাস ধরে যত মানুষ নিখোঁজ হয়ে গিয়েছে সেই সমস্ত মানুষদের অন্তিম পরিণতি কি হয়েছে। বঙ্কিম ও আব্দুলের মুখটা চোখের সামনে ভেসে উঠল। আমি ফিরে এসেছিলাম শহরের অফিসে। এরপর থেকে অবশ্য আর পাটালিগঞ্জ স্টেশন চত্বর এলাকায় কোনো মানুষ রাতের অন্ধকারে নিখোঁজ হয়ে যায়নি। গল্প বলা শেষ হলে শঠান উঠে দাঁড়ালেন বৃদ্ধ নরেন খুড়ো। সুভাষপল্লীর ক্লাব ঘরে উপস্থিত প্রত্যেকটা মানুষ তখনও মন্ত্রমুগ্ধের মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট তুলে নিয়ে তাতে আগুন ধরিয়ে হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে গেলেন তিনি। ক্লাব ঘরের মধ্যেই শুধু বিরাজ করল পিন পতন নীরবতা।